ছোটবেলার ছড়াগুলো মনে আছে তো? কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা এই সহজ সরল কথাগুলোর পেছনে আসলে কি এমন জাদু আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই গোপন সূত্রটাই খুঁজে বের করি। মানে কি এমন আছে যে একটা ছড়া আমরা কিছুতেই ভুলতে পারি না? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, একটা খুব পরিচিত হিন্দি ছড়া দিয়ে শুরু করা যাক। বাইরে থেকে দেখলে গল্পটা খুব সাধারণ, তাই না? কিন্তু এর আসল মজাটা লুকিয়ে আছে এর ভেতরে, এর গঠনে। প্রথমেই একটা জিনিস বুঝতে হবে, এই ছড়াগুলো কিন্তু শুধু মজা করার জন্য না, এগুলো আসলে বাচ্চাদের জন্য প্রথম লেসন। মানে খেলার ছলেই ওরা কত কিছু শিখে ফেলে। যেমন এই হাতির গল্পটাই ধরুন। এটা শুধু শুনতে মজা লাগে তাই না, এর আসল কাজ কিন্তু শেখানো। একটা গল্পের আড়ালে কত কি যে শেখানো হয়ে যাচ্ছে, বাচ্চারা টেরও পাচ্ছে না। তো চলুন এবার দেখি এক মোটা হাতি ছড়াটার গল্পটা ঠিক কিভাবে স্টেপ বাই স্টেপ এগোয়। দেখুন, ছড়াটার সবচেয়ে সহজ যে শিক্ষাটা সেটা হলো গোনা শেখা। মানে কি দারুণভাবে একটা গল্পের মধ্যে দিয়ে 1 থেকে 5 পর্যন্ত হাতি গোনার ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন গল্পটা কেমন ধাপে ধাপে তৈরি হচ্ছে। একটা হাতি আটকে গেল, সে আরেক বন্ধুকে ডাকল, তারপর দুটো হাতি আটকে গেল, তারা আরেকজনকে ডাকল। এইভাবে গল্পটা এগোচ্ছে। এটাকে বলে বিল্ডিং ব্লক পদ্ধতি। একটার ওপর আরেকটা ব্লক বসিয়ে বসিয়ে পুরোটা তৈরি হচ্ছে। আর ঠিক এই কারণেই বাচ্চারা গল্পটা এত সহজে মনে রাখতে পারে। আচ্ছা, হাতির গল্প তো হলো। এবার চলুন একদম অন্যরকম একটা ছড়ার জগতে যাই। ওপার পাংখা চলতা হ্যায়, এটা কিন্তু একটা ঘুমপাড়ানি গান। আর এর মধ্যে বাস্তবতার থেকে বেশি যেন একটা স্বপ্নের ঘোর আছে। শুরুটা দেখুন, কি শান্ত আর ঘরোয়া একটা ছবি। ওপরে ফ্যান ঘুরছে, নিচে বাচ্চাটা ঘুমাচ্ছে, একদম আমাদের চেনা একটা দৃশ্য। কিন্তু তারপরেই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়, ঠিক যেন স্বপ্নের মতো। ঘুমের মধ্যেই বাচ্চাটার খিদে পেয়ে যাচ্ছে, আরও বাদাম খাচ্ছে। ব্যাপারটা একটু অদ্ভুত না? আর এর পরের লাইনটা তো আরও অবাক করার মতো। বাদামের ভেতরে দানা নেই, তাই আমরা নাকি ওর মামা নই। কি অদ্ভুত কথা, তাই না? এই যে একটার সাথে আরেকটার কোনো মিল নেই, এই অসংলগ্ন ব্যাপারটাই ছড়াটাকে একটা স্বপ্নের মতো করে তুলেছে। স্বপ্নে যেমন আমরা এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফ দিয়ে চলে যাই, এটাও ঠিক সেরকম। মামা শব্দটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের সংস্কৃতিতে মামা মানেই তো একজন খুব আদরের মানুষ, যিনি অনেক মজা করেন, উপহার আনেন। তাই এই অদ্ভুত কথার মাধ্যমেও ছড়াটা বাচ্চার মনে একটা ভরসা, একটা স্নেহের অনুভূতি তৈরি করে। তো আমরা দেখলাম পুরনো ছড়াগুলোর গঠন। আচ্ছা, এবার চলুন দেখি এই একই ফর্মুলা আজকের দিনে কিভাবে একদম বাণিজ্যিক কারণে ব্যবহার করা হচ্ছে। এটা দেখুন, একটা আধুনিক বিজ্ঞাপন। এখানে কিন্তু ছড়ার সুরেই সরাসরি বলা হচ্ছে অ্যাপ ডাউনলোড করতে। মানে উদ্দেশ্যটা একদম পরিষ্কার, ব্যবসা। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। পুরনো ছড়াগুলোর উদ্দেশ্য ছিল আমাদের সংস্কৃতিকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাওয়া। আর এখনকার এই বিজ্ঞাপনী ছড়াগুলোর একটাই লক্ষ্য, অ্যাপ ডাউনলোড করানো। বিষয়বস্তুও তাই, কালজয়ী গল্পের বদলে হয়ে গেছে পণ্যের গুণগান। তাহলে এত সব আলোচনার পর আমরা সেই আসল প্রশ্নে ফিরে আসি। আখির কি সেই ফর্মুলা যার জন্য এই ছড়াগুলো এত সফল? আসলে এর পেছনের গোপন সূত্রটা হলো কয়েকটা জিনিসের একটা দারুণ মিশ্রণ। প্রথমত, সহজ আর বারবার ফিরে আসা একটা কাঠামো। এটা বাচ্চাদের মস্তিষ্ককে একটা প্যাটার্ন চিনতে সাহায্য করে। এরপর আছে একটা পরিষ্কার গল্প, চেনা জানা চরিত্র আর পরিবেশ। গল্পের ভেতরে কিছু না কিছু শেখার উপাদান তো থাকছেই। আর সবশেষে অবশ্যই একটা মনে রাখার মতো ছন্দ। এই সব কিছু মিলেই একটা সাধারণ গানকে একদম অসাধারণ করে তোলে। সবশেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। যখন আমাদের ছোটবেলার গল্পগুলো ধীরে ধীরে এক একটা কমার্শিয়াল প্রোডাক্ট হয়ে উঠছে, তখন আমাদের নতুন গল্পকার কারা? এই ডিজিটাল যুগে আমাদের সংস্কৃতির গল্পগুলো তাহলে কে শোনাবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।